আমার হাতের এই ফোনটার প্রাইস অলমোস্ট 3 লাখ টাকা এবং বাংলাদেশে শুধুমাত্র এই আমার হাতে যে ইউনিটটা রয়েছে একমাত্র একটা ফোনই আছে। এবং এই ফোনটা যদি আপনি এখন কিনতে চান তাহলে আপনাকে 3 লাখ টাকা খরচ করতে হবে না। এই ফোনটা আপনি 1,30,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন এবং এই ফোনটা শুধুমাত্র বাংলাদেশে একটা ইউনিটই রয়েছে। এখন অনেকেই হয়তো চিন্তা করতেছেন আবার কেমন ফোন যেটা আবার ফোল্ড করে ফেলা যাইতেছে, এই যে ফোল্ড করা। কিন্তু আপনারা রিসেন্টলি যে ফোল্ডিং ফোনগুলো দেখেন যেরকম স্যামসাংয়ের ফোল্ড ফোনগুলো, এগুলো কিন্তু আরও সাইজে অনেকটাই ছোটো হয়, বাট এটা অনেকটাই বড়। এবং এই ফোনটা আশা করি অলরেডি লোগো দেখে বুঝে গেছেন, এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ডুও। তো এই মাইক্রোসফট সারফেস ডুওটা যদি আপনি বাংলাদেশে একমাত্র একটা ইউনিটই আছে, এই ফোনটা যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে টেক এন্ড টক ভিডিওর সাথে যোগাযোগ করতে হবে। টেক এন্ড টক ভিডিওর সকল কিছু লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি 1,30,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে কিন্তু এই ফোনটা আপনি পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু বাংলাদেশে আপনি নতুন কিনতে পাবেন না, এই ফোনটা ইউজড কিনতে পাবেন এবং ইউজড কিন্তু 1,30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। এবং এই ফোনের কন্ডিশন দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই ফোনটা একটা ইউজড ফোন, একদম নতুনের মতোই আছে, কোনো প্রকার স্ক্র্যাচ ডেন্ট এগুলো কোনো কিছুই না, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং এর সাথে কিন্তু আপনি বক্স এবং বক্সের সাথে থাকা যেই কন্টেন্টগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন এর বক্সের সাথে। শুরুতে যদি এই ফোনের ডিজাইন নিয়ে আমরা কথা বলি তাহলে এটা একটা ফোল্ডিং ফোন দেখাই যাচ্ছে এবং এই ফোনের বটমের দিকে তাকালেই দেখতে পারবেন এই ফোনে একটা টাইপ সি পোর্ট এবং বটম সাইডে একটা ফিজিক্যাল সিম রয়েছে। এই ফোনটাতে কিন্তু ডুয়েল সিমের সাপোর্ট রয়েছে, একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে দেখতে পারবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং এই পাওয়ার বাটনে কিন্তু এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে। এই ফোনটা যতটা সুন্দর ঠিক ততটা তাড়াতাড়ি এই ফোনটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় হাতের মধ্যে রেখে। না, আমি স্ক্র্যাচ পড়ার কথা বলছি না, এই ফোনটা যখন আপনি হাতে নেবেন তখন কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন হাতের ফিঙ্গারপ্রিন্ট পরে ফোনের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, দেখতে খুবই বিশ্রী লাগতেছে। এবং সেম প্রবলেমটা ডিসপ্লের ভিতরে হচ্ছিল, ডিসপ্লের মধ্যে খুব সহজেই হাতের ছাপ বসে যাচ্ছিলো, যে বিষয়টা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো মনে হচ্ছিল না। এটাতে যদিও কিনা কভার ইউজ করলে এটা ফিক্সড করা যায়, বাট এই ধরনের ফোল্ডিং ফোনে কভার কতটুকু ইউজেবল এটা আমি এখনও শিওর না। আর এই ফোনটাতে কিন্তু থাকছে IPX1 রেটিং, যেটাতে আপনি পানির নিচে এই ফোনটাকে ভিজাতে পারবেন না, কিন্তু এই ফোনে হালকা পানির ছিটাপাটা ধুলাবালি এইসব থেকে রক্ষা করবে। এই ফোনটা কিন্তু নর্মালি অনেকটাই স্লিম, যখন এই ফোনটা আনফোল্ড অবস্থায় থাকে তখন এটার থিকনেস হয় 5.5 মিলিমিটার এবং এটা যদি ফোল্ড করে ফেলেন তখন এটার থিকনেস 11 মিলিমিটার হয়। নর্মালি এখন যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো কিন্তু 9 মিলিমিটার, 10 মিলিমিটার, 11 মিলিমিটারও হয়ে যায়। তো দেখা যায় যে এই ফোনগুলো খুব একটা মোটা যে বলা চলে এরকম না, বর্তমান সময়ের ফোল্ডিং ফোনগুলো তুলনামূলকভাবে একটু মোটা হয়, বাট এইটা এই পরিমাণে অনেকটাই স্লিম এবং হাতে খুব বেশি একটা প্যারা দেয় না, খুব বেশি একটা ওজন যে এরকম না। এইটার ওয়েট হচ্ছে 284 গ্রাম, যার জন্য হাতে খুব বেশি একটা ওয়েট ফিল হয় না। এই ফোনটাকে যখন আনফোল্ড অবস্থায় ইউজ করবেন তখন এই ফোনটা যেহেতু আপনাকে দুই হাতেই ইউজ করতে হবে তখন এই ওজনটা একদমই হালকা মনে হয় এবং লং টাইম ইউজ করার পরেও হাতে খুব একটা পেইন হয় না। এবং এর ওয়েট ব্যালেন্সের কথা যদি বলি তাহলে সেটাও খুবই ভালো ছিল। আই ডোন্ট নো হোয়াই এত কিছুর পরেও আমার কাছে পার্সোনালি খুব একটা কমফোর্টেবল মনে হয় নাই। এর অন্যতম একটা রিজন হচ্ছে যে এই ফোনটা আপনি চাইলেই বেডের মধ্যে শুয়ে শুয়ে ইউজ করতে পারবেন। এটা কমফোর্টেবল না, কোনো অবস্থাতেই শুয়ে ইউজ করা যায় না। অন্য একটা নর্মাল ফোন আমি যেভাবে শুয়ে ইউজ করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, বাট এটাকে শুয়ে ইউজ করা কীরকম যেন একটা উইয়ার্ড লাগে। তো এইটা জাস্ট আমার মনে হচ্ছে যে ডেস্কে বসে বসে এরকম ডেস্কে বসে বসে ইউজ করার জন্য একদমই পারফেক্ট, এবং রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আপনি ভালোভাবে ইউজ করতে পারেন। বাট এটাকে নিয়ে আপনি বেডে গিয়ে খুব ভালোভাবে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন না, যার জন্য আমার কাছে পার্সোনালি এর কমফোর্টেবিলিটি নিয়ে একটু প্রবলেম হচ্ছিল আমার। আশা করি যারা এটা কিনবে এত প্রাইস দিয়ে তারা হয়তো বা শুধুমাত্র বেডের জন্যই কিনবে না, এটাকে অন্যান্য ভালো ভালো ইউজ কেস আছে তারা এটাকে ইউজ করার জন্যই কিনবে। তো এটার মধ্যে আমার আর কোনো কমপ্লেন নেই। দেন যদি এর ভিল কোয়ালিটি দেখি তাহলে এর ভিল কোয়ালিটি এর সামনে পিছে ভিতরে সব কিছুই গ্লাস এবং এর ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, এবং এই গ্লাসটাকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এখন অন্যান্য যে ফোল্ডিং ফোনগুলো রয়েছে কিংবা ফ্লিপ ফোনগুলো রয়েছে সেগুলোতে দেখবেন যে ভিতরের যেই স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটা কিন্তু গ্লাস হয় না, সেটা একটা প্লাস্টিক টাইপের কীরকম জানি হয়। যদি নখ দিয়ে আপনি জোরে একটু প্রেশার দেন তাহলে দেখবেন যে নখের সাপ কিন্তু বসে যাচ্ছে কিংবা স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, বাট এই ফোনটাতে এরকম হয় না। এর অন্যতম একটা রিজন হচ্ছে যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এর দুইটা হিন্সের মধ্যে দিয়ে ফাঁকা, এদিক থেকে আমার ক্যামেরা দেখা যাচ্ছে, যদি আমি ভালো করে দেখি তাহলে ক্যামেরা দেখা যাচ্ছে। তো এর কারণে হচ্ছে যে এটার ভিতরে গ্লাস ইউজ করা যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে গ্লাসকে চাইলে এইভাবে বাঁকানো যাবে না, যার জন্য এটাকে ভিতরেও গ্লাস ইউজ করা গেছে। এই ফাঁকাটার কারণে কিছু প্রবলেমও হয়, সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো, বাট এর ভিল কোয়ালিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এই সারফেস ডুওতে ডিসপ্লে হিসেবে থাকছে
থাকছে 8.3 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা আপনি যখন আনফোল্ড করবেন এরকম করবেন তখন হচ্ছে যে 8.3 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়। যদি এটাকে আপনি আবারও ফ্লিপ করে ফেলেন, মানে এটাকে একদমই ফোল্ড করে ফেলেন, তখন এটাতে আপনি একটা ডিসপ্লে পাবেন 5.8 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটাও খুবই ইউজফুল ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং এটা একটা 90 হার্জ ডিসপ্লে। কিন্তু এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে আপনি চাইলেই 90 হার্জ থেকে ব্যাটারি ব্যাকআপ বাঁচানোর জন্য আপনি 60 হার্জে ব্যাক করতে পারবেন না, মানে এটা অলওয়েজ 90 হার্জে ফিক্সড হয়ে থাকে। তো এটা আবার কেমন কথা? এটাকে চাইলে যদি আমি 60 হার্জে আনতে পারতাম তাহলে হয়তো বা ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পেতে পারতাম। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটাও খুব একটা জাতের না, সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। তো এই জায়গায় আমার মনে হচ্ছে একটু ল্যাকিংস রয়েছে। এই ডিসপ্লেটা কিন্তু একটা এইচডিআর ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 800 নিটস, যেটা ইনডোরের জন্য এনাফ হলেও আউটডোরে গেলে খুব বেশি একটা না, আবার মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু ব্রাইটনেস আমি পাচ্ছিলাম। আউটডোরে ডিরেক্ট সানলাইটে যদি যাই তাহলে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। এর পাশাপাশি যদি আপনি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোন রাখেন, আপনি এই 1,30,000 টাকা দিয়ে যদি নতুন S24 আলট্রার প্রাইসটা এখন কত আমি শিওর না, S23 যদি 1 লাখ টাকা দিয়ে কিনেন, এটার থেকে মাছ মোর বেটার ওইটার ডিসপ্লে। তো ডিসপ্লের কম্পারিজনে নাই যায়, এটাতে 800 নিটস দিছে, এটাই এনাফ, কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম মানুষজনই ইউজ করবে ইনডোরে। আর এই ডিসপ্লের মজার একটা বিষয় কি জানেন, এই ডিসপ্লেটার মধ্যে দেখেন যে আপনি এই সাইডগুলোতে, মানে এই যে আউটার যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলোতে দেখবেন যে একদমই ফ্ল্যাট, কিন্তু আপনি যদি আবার ভিতরে যে সাইডটা রয়েছে মানে হিন্সের যে সাইডটা, এই সাইডে গেলে আবার দেখতে পারবেন কার্ভ, মানে আমরা কার্ভ ডিসপ্লে যে ফোনগুলো রয়েছে যেরকম কার্ভ, ঠিক সেমভাবে এই ডিসপ্লেটা হচ্ছে এই জায়গায় এসে কার্ভ। হোয়াই? একটু পরেই বলছি এটা কেন। অনেকে হয়তো বা এখনও বুঝতে পারেন না যে এই ডিসপ্লের মধ্যে গ্যাপটা কতটুকু। এখন যদি আমরা একটু টেস্ট করে দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি জানি না যে বোঝা যাচ্ছে কিনা, আমি একটু বোঝানোর ট্রাই করি যে এটা আসলে কতটুকু গ্যাপটা আসলে বর্তমান সময়ে ফোল্ডিং ফোন অনুযায়ী অনেকটাই বেশি। এবং এটাতে সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেকেই হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে এইদিকে সোয়াইপ করলে খুব ভালোভাবেই কিন্তু মাল্টি ডিসপ্লে যেই ফিলিংসটা সেটা পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে এটা এতটাও ইজি না, মানে এতটাও মানে ইউজফুল না আমার কাছে মনে হচ্ছে। কারণ এই জায়গায় হচ্ছে যে ওয়ার্ড মিসিং হয়ে যায় বা ডিটেল মিসিং হয়ে যায়। যেরকম আমি যদি এই অ্যাপগুলোকে একটু মধ্যে হোল্ড করি তাহলে দেখবেন যে এই যে মধ্যে থেকে কিন্তু লেখাগুলো কেটে যাচ্ছে, কিংবা অ্যাপের যে লোগোগুলো রয়েছে এগুলো কেটে যাচ্ছে। যখন আপনি এটাতে কোনো একটা পিডিএফ ওপেন করবেন তখন দেখতে পাবেন অনেক ওয়ার্ড আপনি মিসিং করে ফেলতেছেন, বা ওয়ার্ডের অর্ধেক আসতেছে, অর্ধেক এই মানে ব্ল্যাক বারের ভিতর চলে গেছে, এটা দেখা যাচ্ছে না। কিন্তু এটার একটা সলিউশন হচ্ছে যে এটাকে আপনি রোটেট করে যদি আপনি এইভাবে লম্বালম্বি করে ফেলেন তখন হয়তো আপনি এটা থেকে একটা রেজাল্ট পাবেন। তারপরেও এই যে মধ্যে যে একটা বর্ডার থেকে যায়, যে বর্ডারের মধ্যে আপনি 2-3টা লাইন একদম হারিয়ে ফেলবেন, এরকম একটা অবস্থা। তো এই বিষয়টা মানে এটা আবার কীরকম হলো, মানে আমার কাছে পার্সোনালি এরকম দেখি নাই, যার জন্য আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। আর এই জায়গায় আমার কমপ্লেনে আশা করি যে কতটুকু এটা কি হবে আমি জানি না, কারণ হচ্ছে এই ধরনের ইউজার যারা রয়েছে এই ফোনটা যারা কিনবে তারা অ্যাটলিস্ট এই ধরনের ভিডিও দেখে, আমার ভিডিও দেখে তাদের ডিসিশন চেঞ্জ হবে বিষয়টা এরকম না। জাস্ট আমি আমার ওপিনিয়ন শেয়ার করতেছি এই ভিডিওটাতে। আচ্ছা, একটু আগেই তো আপনাদেরকে বলছিলাম যে এর যে হিন্সের যে সাইডটা রয়েছে মানে ভিতরের যে সাইডটা, এই সাইডটার ডিসপ্লেটা কার্ভ। এই কার্ভ থাকার কারণে হয় কি, যখন আপনি এই ডিসপ্লেটাকে ফোল্ড করে রাখবেন, মানে এরকম বাস করে রাখবেন ফোনটাকে, তখন এই ফাঁক দিয়ে আপনি নোটিফিকেশন দেখতে পারবেন। যেরকম আমরা এই ধরনের ফোনগুলোতে নোটিফিকেশন ইন্ডিকেটর পাই, নোটিফিকেশন ইন্ডিকেটর, তো এই নোটিফিকেশন ইন্ডিকেটরটা এইভাবে এই সাইডটাতে ডিসপ্লের মধ্যে কাজ করে এবং এটা খুবই সুন্দর দেখায়। আপনি যখন চার্জে লাগাবেন তখন এরকম একটা অ্যানিমেশন পাবেন এবং কল আসলে এরকম আরেকটা অ্যানিমেশন পাবেন। আর যদি নোটিফিকেশন দেখতে চান, মানে আপনার ফোনে কয়টা মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে কয়টা আসছে, আপনার ফোনে ডিরেক্ট মেসেজ কয়টা আসছে, কল কয়টা আসছে, তো এইগুলো আপনি দেখতে পারবেন। এবং ইন্ডিভিজুয়াল কালার কিন্তু অ্যাপ অনুযায়ী চেঞ্জ হতে থাকে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। সত্যি বলতে আমি এই ফোনের সবথেকে মজার বিষয় এবং সুন্দর লাগার বিষয় আমি এটাই খুঁজে পেয়েছি, এই নোটিফিকেশন যেই পপ আপগুলো আসে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যেহেতু এই ফোনটাতে দুইটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার মানে অলরেডি সবাই বুঝে গেছেন যে এই ফোনটাতে মাল্টিটাস্কিং করা যাবে তুমুল লেভেলের। ভাই একটু দাঁড়ান, এই ফোনটাতে মাল্টিটাস্কিং করাটাও এতটা ইজি না। এই ফোনটাতে কিছু মাল্টিটাস্কিং করতে গিয়েও অনেক ধরনের প্রবলেম খুঁজে পেয়েছি, যেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলতেছি, যে এরকম একটা ডেডিকেটেড মাল্টিটাস্কিং করার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন বানানো হয়েছে। তো এই ফোনটাতে যদি মাল্টিটাস্কিং করতে গিয়ে এত প্রবলেম পোহাইতে হয় তাহলে এটা মানে কীভাবে হয়, এটা নিয়ে আমরা ভিডিও শেষেই কথা বলবো। তো চলুন এখন কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। অনেকেই হয়তো জেনে থাকবেন যে যখন মাইক্রোসফট ডুও প্রথমটা লঞ্চ করে তখন কিন্তু এই ফোনে মানে কোনো ধরনের ব্যাক ক্যামেরাই ছিল না, বাট ডুও 2তে যাই হোক ক্যামেরা দিছে, বাট ক্যামেরাগুলো ডিসেন্ট, মানে এই প্রাইস অনুযায়ী এই ক্যামেরা মানে কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো না। আমার মনে হয় না যে এই ক্যামেরাগুলো ভিডিও করার জন্য কিংবা ছবি তোলার জন্য দেওয়া হয়েছে, জাস্ট ডকুমেন্ট স্ক্যান করার জন্য কিংবা মানে একদম বেসিক ইউজের জন্যই এই ক্যামেরাগুলো দেওয়া হয়েছে। তো চলুন ক্যামেরার কিছু ছবি এবং ক্যামেরার পোর্ট্রেট মোড, ভিডিও কোয়ালিটি সব কিছু দেখে আসি।
এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে 4K 60 fps এর স্টেবিলিটিটা খুব একটা ভালো না, ভিডিওর শার্পনেস ডিটেল এগুলো অনেকটাই কম, মানে ভিডিও কল চালানোর মতো অবস্থা, খুব বেশি একটা আমরি না, প্রাইস অনুযায়ী খুবই বাজে লেভেলের ভিডিও হচ্ছে। এখন আমরা এটার ব্যাক ক্যামেরাতে যাবো এবং ব্যাক ক্যামেরার অবস্থাটা দেখবো যে কী অবস্থা। ব্যাক ক্যামেরাও এরকমই অবস্থা, খুব বেশি একটা আমরি ভালো না প্রাইস অনুযায়ী অ্যাটলিস্ট। তো আমরা এখন ব্যাক ক্যামেরায় সুইচ করবো। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে 4K 60 fps, যদিও কিনা এটা দিয়ে এরকম ব্লগিং টাইপের ভিডিও করা অসম্ভব, কারণ এত বড় ফোন নিয়ে কেউ ব্লগিং করতে যাবে না বা এটা নিয়ে কেউ এই কাজ করবে না আশা করি। তো তারপরে জাস্ট আপনাদেরকে ভিডিও স্যাম্পল দেওয়ার জন্য ভিডিওটা রেকর্ড করা। এখন আমরা সুইচ করবো 2x এর ভিডিওর কোয়ালিটি আরও বেশি জঘন্য হবে, আরও কোয়ালিটি খারাপ হবে এবং অনেক বেশি শেকিনেস আসবে। এই ভিডিওটা কতটুকু শেকি হচ্ছে আশা করি বোঝাই যাচ্ছে। এই ভিডিওটা একদমই ইউজলেস একটা ভিডিও, এটা দিয়ে জাস্ট আপনি 2x দিয়ে ছবি তুলতে পারেন, তার থেকে বড় কিছু আশা করি করতে পারবেন না। এখন আমরা আলট্রা ওয়াইডে সুইচ করবো। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর আলট্রা ওয়াইডে রেকর্ড হচ্ছে এবং ফোনটা আমার হাতেই রয়েছে। আলট্রা ওয়াইডের স্টেবিলাইজেশন অলওয়েজ ভালো হয়, কিন্তু লো লাইটে গেলে এটার পারফরমেন্স একদমই বাজে চলে আসে, নয়েজ চলে আসে, গ্রেন চলে আসে। আমরা লো লাইটের ভিডিও আর নাই দেখা এটার অবস্থা কীরকম হবে আশা করি ডে লাইটের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিও কোয়ালিটি কীরকম এবং ছবি স্যাম্পল দেখে বুঝতে পারছেন যে এটা ক্যামেরা খুব বেশি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটা জাস্ট আপনি ডকুমেন্ট স্ক্যান কিংবা অন্যান্য কাজের জন্য ইউজ করতে পারেন, তার থেকে বেশি কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন না ক্যামেরার বিষয়টা। আর ক্যামেরা ছাড়া অন্য কিছু দেখলে কিন্তু মোটামুটি বেটার রয়েছে, আর বাট প্রাইস রেঞ্জে এই ক্যামেরা খুবই বাজে। আর এই ফোনের ক্যামেরা ইউজ করতে গিয়ে আমি আরও কিছু প্রবলেম খুঁজে পেয়েছি, সেগুলো হচ্ছে যে এই ফোনটাকে যখন আপনি ডিরেক্ট ফোল্ড করে ফেলবেন, মানে এটাকে যদি আপনি এইভাবে ভাঁজ করে ফেলেন, ভাঁজ করে যদি আপনি একটা স্ক্রিন ইউজ করেন, তখন আপনি চাইলেই ক্যামেরা ইউজ করতে পারবেন, আপনি জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করতে পারবেন, মানে ব্যাক ক্যামেরার কোনো অপশনই পাবেন না। যদি আপনি ব্যাক ক্যামেরা ইউজ করতে যান তাহলে বারবার আপনাকে এটাকে এভাবে খুলতে হবে, মানে খুলে তারপরে ছবি তোলার পরে আবার এটাকে আপনাকে ফোল্ড করতে হবে। তো এটা আবার বিশাল মুসিবতের কাজ, কারণ এটাকে বারবার আপনি খুলে ছবি তুলে আবার এটাকে লাগাবেন, মানে কি এটা অনেক কিছু নিয়ে কথা হলো, কিন্তু এখন পর্যন্ত এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা হয় নাই। এই ফোনটাতে আমাদের চিরচেনা স্ন্যাপড্রাগন 888 5G যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। আশা করি স্ন্যাপড্রাগনের 888 5G যে চিপটা রয়েছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এখন পর্যন্ত 2024 সালে এসেও এই 888 5G যেই চিপটা রয়েছে স্ন্যাপড্রাগনের, এই চিপটা তুমুল লেভেলের পারফরমেন্স দিয়ে যাচ্ছে। আপনি যদি গেমিংও করতে চান তাহলেও আপনাকে খুবই স্মুথ একটা পারফরমেন্স দিবে, পারফরমেন্স নিয়ে আপনাকে কখনোই থামতে হবে না। আর এটাতে থাকা 8GB LPDDR5 যে র্যামটা রয়েছে সেটাও আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। আর আশা করি এই ধরনের ফোন যারা কিনবে তারা খুব বেশি একটা হেভি ইউজারও হবে না। আমি যতদূর মানে আমার মনে হচ্ছে যে এই ফোনটা খুব বেশি একটা হেভি ইউজারও কিনবে না, এবং এর পারফরমেন্স এখন পর্যন্ত যেটা দিচ্ছে, যে কোনো ধরনের অ্যাপস কিংবা যে কোনো ধরনের মাল্টিটাস্কিং এই ফোনটা অনায়াসেই হ্যান্ডেল করতে পারতেছিল। তার পাশাপাশি যদি এই ফোনের সফটওয়্যার নিয়ে একটু কথা বলতে হয় তাহলে আপনি এই ফোনের যখন আপনি সেটিংসে যাবেন তখনই মনে হবে যে আপনি উইন্ডোজ 11-এ চলে এসেছেন। না, এটা কোনো উইন্ডোজ ফোন না, এটা একটা অ্যান্ড্রয়েড ফোন এবং এটা এখন অ্যান্ড্রয়েড 12-এ রান করতেছে। এবং সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু দেখতে কিছুটা উইন্ডোজ 11-এর থিমের মতো লাগতেছে। আমার কাছে প্রথমে মনে হচ্ছিল উইন্ডোজ 11-এ চলে আসলাম নাকি, তারপর দেখি না এটা অ্যান্ড্রয়েডই, কিন্তু উইন্ডোজ 11-এর থিম ইউজ করা হয়েছে এরকম মনে হচ্ছিল। বাট অ্যান্ড্রয়েডের সকল ধরনের সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন, এবং সফটওয়্যারের টুকটাক বাগ আমি পেয়েছি, যেটা আমার মনে হয় যে পরবর্তী একটা আপডেটে ফিক্সড করতে পারে। না করার চান্সটাই বেশি, কারণ অলরেডি 2 বছর হয়ে গেছে, এখনও যেহেতু এটা ফিক্সড হয় নাই, ভবিষ্যতে হবে কি না আই ডোন্ট নো। ওকে, আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি জানাবো যে আমার ওপিনিয়নটা এই ফোন সম্পর্কে। প্রথম কথা হচ্ছে যে এই ফোনটাকে যখন আপনি ফোল্ড করে ইউজ করবেন, মানে এরকমভাবে একটা ডিসপ্লে ইউজ করবেন, তখন যদি আপনি এই ফোনটাকে ফ্ল্যাট সারফেসে রাখেন বা যত ভালো জায়গায় রাখেন, তারপরে কিন্তু এই ডিসপ্লেটাতে স্ক্র্যাচ পড়ার চান্স অনেক বেশি, এবং স্ক্র্যাচ পড়বে যে এটা 100% শিওর। সেকেন্ড যে রিজনটা রয়েছে সেটা কি, আপনি যদি কল আসে, মানে এটাকে আপনি ফোন কথা বলার জন্য ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে এই ফোনটাকে বারবার রিসিভ করার জন্য আপনাকে ফোল্ড করতে, মানে আনফোল্ড করা লাগতেছে। এটার কোনো কিন্তু কাভার্ড স্ক্রিন নাই যে এটাতে দেখে আপনি রিসিভ করতে পারবেন, কে কল দিছে বা এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না। এই জায়গায় নোটিফিকেশন দেখায়, বাট এটাতে খুব বেশি একটা ডিটেল দেখা যায় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আরেকটা প্যারার কাজ। এই ফোনটাতে এরকম বড় বড় দুইটা ডিসপ্লে ইউজ করা হয়েছে কেন? শুধুমাত্র এই ফোনটাতে যাতে করে খুব ভালোভাবেই মাল্টিটাস্কিং করা যায়। কিন্তু এই জায়গায় এসে সবথেকে বড় প্রবলেমটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে এই ফোনটাতে খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করা যাচ্ছিল না। ওয়াই? এটাতে ফ্লোটিং উইন্ডো যেটা রয়েছে সেটা আপনি ইচ্ছামতো করেই কাস্টমাইজ করতে পারবেন না। যেরকম স্যামসাংয়ের ওয়ান ইউআই যেই ফোল্ড ফোনগুলো রয়েছে সেটাতে আপনার ইচ্ছামতো করে আপনার ফ্লোটিং উইন্ডোটাকে রিসাইজ করতে পারেন, আপনি ইচ্ছামতো করে কাস্টমাইজ করতে পারবেন, 3-4টা অ্যাপ একসাথে রান করাইতে পারেন। বাট এটাতে এটা সম্ভব না। আপনি চাইলে 2টা অ্যাপ এট এ টাইম রান করাইতে পারবেন 2টা ডিসপ্লেতে, এর বাইরে আপনি কোথাও যাইতে পারবেন না, আপনি ইচ্ছামতো করে কাস্টমাইজ করতে পারবেন না। মানে এত টাকা দিয়ে একটা ফোন কিনবো, আবার এই ফোনের মধ্যে আমার ইচ্ছে মতো কিছু করতে পারবো না, বা ফিচার কম,
আমার কাছে এটা কোনো অবস্থাতেই যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে না। অ্যাটলিস্ট যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমি জানি যে আমার এই ভিডিও দেখে কেউই কেনার ডিসিশন চেঞ্জ করবে না। যদি আপনি এই ধরনের ফোন কিনতে চান তাহলে আপনি টেক এন্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন, এই ফোনটা তাদের কাছে রয়েছে এবং আপনি তাদের কাছে গেলে এই ফোনটা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে এই ধরনের ইউনিক ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।